বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য খুশির খবর। 2024 সালে কৃষক বার্ধক্য ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আপনারা এই ফর্ম জমা দিলেই কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। অতএব এই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার কী কী ক্রাইটেরিয়া রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে বলেছে প্রতি কৃষি সহ অধিকর্তা, অর্থাৎ প্রথমেই বলছে এখানে মহকুমার নাম, অর্থাৎ আপনার যে মহকুমায় বাড়ি সেই মহকুমার নামটা লিখবেন, তারপর জেলা অর্থাৎ জেলার নামটা লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন কৃষক বার্ধক্য ভাতার আবেদনপত্র, এই ফর্ম, ঠিক আছে। আবেদনকারীর নাম, এখানে যে আবেদন করবে তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বর বলছে পিতা বা স্বামীর নাম, অর্থাৎ যে আবেদন করছে তার বাবার নাম হলে বাবার নাম, তা বা কোনো বিবাহিত মহিলা হলে তার স্বামীর নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে খ নম্বরে বলছে আবেদনকারীর সময় পর্যন্ত দরখাস্তকারীর সব বয়স, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার বর্তমান, অর্থাৎ আজকে যদি ফর্ম ফিল আপ করে তা আজ হিসাবে তার বয়স কত হচ্ছে সেই বয়সটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে। এখানে লিখে দেবেন যে 60 বছর না 65 বছর না 70 বছর না 55 বছর, সেই বয়সটা কিন্তু এখানে লিখে দেবেন। গ নম্বরে বলছে শারীরিকভাবে অক্ষম, পঙ্গু কিনা, হ্যাঁ বা না। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, টিক মেরে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে বলছে হ্যাঁ হলে নিজ প্রত্যাশিত প্রমাণপত্র কপিযুক্ত করতে হবে, অর্থাৎ সে যদি পঙ্গু হয় তাহলে তার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু শো করতে হবে, ঠিক আছে, এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে লিখে দেবেন। বলছে আবেদনকারী পূর্ণ ঠিকানা, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু পূর্ণ ঠিকানা কিন্তু এখানে লিখে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গ্রাম, অর্থাৎ বর্তমান তার গ্রামের নাম কি সেটা, বর্তমানের নাম লিখে বর্তমান গ্রামের নামটা এখানে লিখে দেবেন, ডাকঘরের নামটা এখানে লিখে দেবেন, এর নিচে লিখে দেবেন, পিনকোডের নামটা এখানে লিখে দেবেন, থানার নামটা থানার নিচে লিখে দেবেন, ব্লকের নামটা ব্লকের নিচে লিখে দেবেন, জেলার নামটা জেলার নিচে লিখে দেবেন, ঠিক আছে। বলছে 4 নম্বরে বলছে 4-এর ক নম্বরে বলছে আবেদনকারী ভোটার নাম্বার, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু নিজ প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করিতে হইবে, ঠিক আছে। অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। বলছে আবেদনকারী আধার কার্ড বাধ্যতামূলক নয়। খর্না বলছে আধার কার্ড বাধ্যতামূলক নয়, যদি থাকে আধার কার্ড তাহলে আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর বলছে 5 নম্বর অর্থনৈতিক অবস্থা, বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ, অর্থাৎ যে আবেদন করছে তার নিজ মালিকানাধীন কত জমি আছে সেটা কিন্তু এখানে লিখে নেবে। ফর্মে সংযোজিত BL&LRO আর মহাশয় শংসাপত্র যুক্ত করিতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার যে জমিটা আছে তার জমির বিবরণটা দিতে হবে। নিজস্ব জমি হলে নিজস্ব, বর্গা জমি হলে বর্গা জমি, অর্থাৎ যে আবেদন করছে, ঠিক আছে, এখানে কিন্তু যার নিজস্ব জমি আছে সেও আবেদন করতে পারবে, যে বর্গা জমি অর্থাৎ যে ভাগের জমি করে সেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে ব্লকের নাম, অর্থাৎ যে জমিটার জন্য আপনি ফর্মটা জমা দিচ্ছেন সেই জমিটা কোন অঞ্চলে মানে কোন ব্লকে অবস্থিত সেই ব্লকের নাম দিবেন, সেই জমিটার মৌজার নাম দিবেন, JL নাম্বার দিবেন, খতিয়ান নাম্বার দিবেন, দাগ নাম্বার দিবেন এবং জমির পরিমাণটা কত সেটা কিন্তু এর নিচে করে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের যে রেকর্ড আছে বা যে দলিল আছে সেখানে কিন্তু আপনি এই তথ্যগুলো কিন্তু সব আপনি সেখানে পেয়ে যাবেন এবং দেখে এর নিচে কিন্তু সবগুলো সেটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে বলছে খ নম্বর বলছে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কি না, অর্থাৎ আপনি যদি নিজ হাতে চাষ করেন তাহলে হ্যাঁ, না হলে না, বর্তমানে চাষ করেন হ্যাঁ বা না, যেটা হবে সেটা করে দেবেন। বলছে গ নম্বর বলছে বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, অর্থাৎ আপনি চাষ করা ছাড়া অন্য কোনোভাবে আয় করে থাকেন তাহলে তার বিবরণ এখানে দিয়ে দেবেন। তো ঘ নম্বরে বলছে অন্য সূত্র হইতে পাই থাকে তার বিবরণ, অর্থাৎ আপনি যদি কোনো ভাতা টাতা পেয়ে থাকেন তাহলে তার বিবরণ কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে 6 নম্বর বলছে ক বিষয়ে হ্যাঁ হলে খ এর জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করতে হবে, অর্থাৎ বলছে ক নম্বর বলছে কী বলছে যে কৃষি শ্রমিক কিনা, অর্থাৎ আপনি যদি প্রকৃতই কৃষি শ্রমিক হয়ে থাকেন, অর্থাৎ প্রত্যেক দিন অন্যের ক্ষেত্রে জোন দিয়ে বা পড়ে দিয়ে আপনি টাকা ইনকাম করে থাকেন, সেটা দিয়ে ভরণ পোষণ চালান, সেটা প্রমাণের জন্য কিন্তু পঞ্চায়েত প্রধানে একটা লিখিত আনতে হবে, ঠিক আছে। বলছে খ নম্বর বলছে পশ্চিমবঙ্গের বসবাসের কাল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন তার সময়কালটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে বলছে 8 নম্বর বলছে আবেদনকারীর পরিবারের ব্যক্তিদের পূর্ণ বিবরণ, অর্থাৎ যে আবেদন করছে তার কিন্তু পরিবারের অন্য ব্যক্তিদের বিবরণ এখানে দিতে হবে, অর্থাৎ যার পরিবারের সদস্যের নামগুলো এখানে পরপর কিন্তু এখানে লিখে দেবেন, তাদের ঠিকানাগুলো এখানে লিখে দেবেন, তাদের বয়সটা কিন্তু এখানে লিখে দেবেন, তাদের পেশাটা লিখে দেবেন, তাদের আয়টা লিখে দেবেন, আবেদনকারীর সম্পর্ক, অর্থাৎ মনে করুন আপনি আপনার ছেলের নামটা লিখছেন এখানে, তাহলে আপনার ছেলের সাথে আপনার সম্পর্ক কী, তাহলে ছেলে বাবা, তাহলে এখানে সেটা লিখে দেবেন,
তাহলে পিতা বা পুত্র, ঠিক আছে, এটা লিখে দেবেন। বলছে আবেদনকারীর ওপর নির্ভরশীল কিনা, অর্থাৎ আপনার যে পরিবারের সদস্যরা আছে সে কি যে আবেদন করছে তার উপর নির্ভরশীল, সেটা হ্যাঁ হলে হ্যাঁ টিক দেবেন, না হলে না টিক দেবেন। ঠিক আছে, আশা করি এটুকু সবার ক্লিয়ার। 9 নম্বরে বলছে কেন্দ্র রাজ্য সরকারের স্থায়ী প্রশাসনে বা সরকারি পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো ভাতা টাইপের কোনো কিছু পেয়ে যদি থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। তবে 10 নম্বর বলছে এতদ্বারা আমি অঙ্গীকার করতেছি যে উপযুক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নেই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যদি প্রমাণপত্র সংশোধিত ভুল প্রমাণিত হলে আবেদন বাতিল বলিয়া গণ্য হবে। অর্থাৎ আপনি যে উপরে যে বিবরণটা দিলেন সেটা আপনি সত্য, সেটা আপনি স্বীকার করছেন। এই যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু এখানে একটা ডিক্লারেশন আপনাকে দিতে হবে। এবার যে আবেদন করছে তার কিন্তু সই কিন্তু বা সেই সই করবে, এখানে সে সই করতে না পারলে টিপ সই দেবে, এবং আপনি যেদিন ফর্মটা জমা দেবেন সেই ফর্মের সেদিনকের তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বলছে শনাক্তকারী স্বাক্ষর বা পদমর্যাদা প্রধান গ্রাম পঞ্চায়েত বা সভাপতি, বা আপনি এখানে পঞ্চায়েতে গিয়ে গেলে পঞ্চায়েত থেকে আপনার কিন্তু এখানে সিলমোহর বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিক্লারেশনগুলো দেওয়া আছে পরপর, এগুলো কিন্তু আপনাকে সবগুলো পূরণ করতে হবে। বলছে এখানে কিন্তু প্রথমে বলছে এত জানতে চাইছে অর্থাৎ যে আবেদন করছে তার নাম, তার পিতা বা স্বামীর নাম, তার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, জেলার নাম। কী বলছে, বলছে এত সাল থেকে তিনি একজন কৃষক বা ভূমিহীন ক্ষেতমজুর, তাহার জন্য এমন কোনো আত্মীয় নেই যাহার উপর ভরণ পোষণে সাহায্য করেন, তাহাকে আমি ব্যক্তিগত জানিও চিনি, তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না। এর জন্য পঞ্চায়েত প্রধান কিন্তু একটা সিলমোহর এখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু সেই একই ব্যাপার, এখানে আপনার নাম, এখানে তার বাবা বা স্বামীর নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের পোস্ট অফিস নাম, জেলার নাম। কী বলছে, তাদের নিজের 1 একরের বেশি বা চাষযোগ্য জমি নাই, এই 2 একরের বেশি চাষযোগ্য জমি, অর্থাৎ যে আবেদন করছে তার 1 একরের বেশি জমি নেই, সেজন্য কিন্তু ভূমি অফিস কিন্তু এখান থেকে একটা সিলমোহর বসিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার সিলমোহর করে নিয়ে আসতে হবে। ফটো কিন্তু একইভাবে আপনি ফিল আপ করবেন। বলছে তিনি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অথবা তাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা হইতে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান, এর জন্য কিন্তু ব্লক অর্থাৎ আপনাদের ভিডিও থেকে একটা সিল সফটওয়্যার মেরে আনতে হবে। বলছে আবেদনকারীর নাম, তার কিন্তু স্বামীর নাম, তার গ্রামের নাম, পোস্ট অফিস নাম, জেলার নাম, ও তাহাকে আমি ব্যক্তিগত জানি এবং চিনি, তাহাকে তিনি বাধ্যকতা পান না, এজন সুপারিশ করতে চান, এবং পঞ্চায়েত সভাপতি কিন্তু এখানে সই করে দেবে। ঠিক আছে, তো হচ্ছে তদন্তকারীর আধিকারিক রিপোর্ট, এখানে কিন্তু আপনাকে কিছু করা লাগবে না, এখানে যে ফর্মটা জমা নেবে তার কিন্তু এখানে করতে হবে। ঠিক আছে, এই কিন্তু আপনার ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই ফর্মটা আপনারা কোথায় জমা করবেন, আপনাদের যে এই ফর্মটা কিন্তু আপনাদের জমা করতে হবে আপনাদের যে নিকটবর্তী যে রেভিনিউ অফিসার আছে, ঠিক আছে, তো রেভিনিউ অফিস আছে বা আপনাদের যে ভূমি অফিস আছে সেখানে কিন্তু ফর্মটা জমা করতে হবে। সেটা যদি না হয় তাহলে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু এই ফর্মটা জমা করা যায়, তাহলেও কিন্তু আপনি সেখানেও ফর্মটা জমা করে দিতে পারবেন। এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা একটু বলে দিই। এই ফর্মটা দেবেন, ফর্মের সঙ্গে আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড দেবেন। ঠিক আছে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট, এবং পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র, আপনি যে পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত থেকে একটা স্থায়ী বাসিন্দার একটা সার্টিফিকেট আপনি নিয়ে আসবেন, এবং আপনি যে দলিল বা আপনার যে রেকর্ড আছে সেটা কিন্তু আপনি কিন্তু এর সঙ্গে জেরক্স কপি আপনি কিন্তু একটা দিয়ে দেবেন। ঠিক আছে, আপনার নামে যে জমির রেকর্ড আছে তার এখানে কিন্তু জমা দিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কী কী বিষয়ে ফর্ম জমা দেবেন। এবার এই ফর্মটা কোথায় পাবেন, এই ফর্মটা কিন্তু আপনাদের ভূমি অফিস সেখান থেকে নিলে সব থেকে ভালো হয়, কারণ অ্যাপটা যদি আপনি জেরক্স করে নেন তাহলে অনেক সময় ওরা গ্রান্ট করতে চায় না। আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে যে কোনো দোকান থেকে, অনলাইন দোকান থেকে আপনি এটা ডাউনলোড করেও নিতে পারেন, না ভূমি অফিস থেকে বা আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটা নিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এবার এই ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো চলুন আমরা একটু দেখি কী কী ক্রাইটেরিয়া আছে সেটাগুলো দেখে নিন। অবশ্যই বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে আপনাদের কিন্তু 60 বছর বয়স হতে হবে। ঠিক আছে, 60 বছর বয়স না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না, এবং আপনি যদি শারীরিকভাবে অক্ষম হন তাহলে কিন্তু আপনার 55 বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। তাহলে পশ্চিমবঙ্গের স্থায়ী মোটামুটি 10 বছর কিন্তু এখানে বসবাস করতে হবে। প্রার্থীর নিজের 1 একরের বেশি জমি থাকলে চলবে না, অর্থাৎ যে ফর্মটা জমা করছে তার কিন্তু 1 একরের বেশি জমি থাকলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো 4 নম্বর বলছে প্রার্থী যদি বর্গাকার হন তবে জমির সর্বোচ্চ পরিমাণ হতে হবে 1-2 একরের মধ্যে, অর্থাৎ আপনি যদি বর্গাকার চাষি হন তাহলে কিন্তু আপনাকে 2 একরের মধ্যে কিন্তু আপনার চাষ করতে হবে, তার বেশি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না।
5 নম্বর বলছে কোনো নিকট আত্মীয় নেই বা তেমন কেউ দেখভাল করার নেই এমন কৃষকেরা এই সুবিধা পাবেন। অর্থাৎ আপনাদের কোনো নিকট আত্মীয় নেন যে আপনার ভরণ পোষণ চালান, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। 6 নম্বরে বলছে যারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করবেন তারা অন্য কোনো সরকারি স্কিমের সুবিধা পেলে হবে না। অর্থাৎ আপনি যে ফর্মটা ফিল আপ করছেন, আপনাকে কিন্তু অন্য কোনো আবেদন অর্থাৎ বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করলে বা পিএম কিষাণের যদি আপনি ভাতা পেয়ে থাকেন, কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো স্কিমে যদি টাকা আপনি পেয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে আপনি পারবেন না। ঠিক আছে, আশা করি আপনারা সবাই ক্লিয়ার কারা কারা আবেদন করতে পারবেন, কোথায় ফর্ম পাবেন, সব কিছু আমি বলে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে। কারো যদি আরও যদি ডাউট থাকে সে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন, আমি সেখানে কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।